ভারতবর্ষে গরিব মানুষদের খুব খারাপ চোখে দেখা হইতো। এই সিনেমা দেখলে আপনি বুঝতে পারবেন বাস্তব জীবনে মানুষ গরিব হলে কতটা অত্যাচারিত হতে হয়। পুলিশ রাজাকান্নু ও তার পরিবারকে বিনা প্রমাণে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড নির্যাতন চালায়। কয়েকদিন পর বলা হয় রাজাকান্নু থানা থেকে পালিয়েছে, কিন্তু আসলে রাজাকান্নুকে থানা হেফাজতে হত্যা করা হয়। আবার পুলিশ আসামি ধরতে এসে আসামির ঘর থেকে পুলিশ চুরি করে। দেখে নেওয়া যাক সিনেমার এক ঝলক। সিনেমার ঘটনা শুরু হয় 1995 সালে। জেলখানা থেকে আসামি বের হচ্ছে। জেলখানার সামনে কিছু পুলিশও দাঁড়িয়ে আছে। প্রত্যেক আসামিকে জিজ্ঞেস করছে তাদের জাত কি। যারা ভালো বড় জাতের তাদের বলছে চলে যাও, আর যারা ছোট জাতের তাদের বলছে পাশে দাঁড়াও। কিছুক্ষণ পর দেখা যায় পুলিশ থানায় জমে থাকা মামলাগুলোতে তাদের জোর করে আসামি করে মামলা দিয়ে দিচ্ছে। পরবর্তী সিনে দেখা যায় রাজাকান্নু মাটির উপর মাথা রেখে হাত দিয়ে গর্ত করছে। এখানে দেখা যায় এক পাশে রাজাকান্নু, অন্য পাশে ইরুতাপ্পান, আরেকদিকে সিঙ্গানি দোয়া দিচ্ছে, সাথে ফু দিচ্ছে। সিঙ্গানি বলছে বের হচ্ছে বের হচ্ছে। রাজাকান্নু বলে ধরো ধরো, সব কয়টাকে ধরো। আসলে এরা সবাই ইঁদুর ধরার জন্য এরকমটা করছে। সিঙ্গানির কাছে ধরা পড়েছে একটি ইঁদুরের বাচ্চা। বাচ্চা ইঁদুরকে ছেড়ে দেয় সিঙ্গানি। ইঁদুর ছেড়ে দেওয়ায় রাজাকান্নু সিঙ্গানির উপর রেগে যায়। সিঙ্গানি বলে এই ছোট্ট ইঁদুর বাচ্চা দিয়ে কি আমাদের সবার পেট ভরবে? এখান থেকে বোঝা যায় এরা ইঁদুর শিকার করে রান্না করে খায়। রাতে দেখা যায় রাজাকান্নু ও তার বউ সিঙ্গানিকে বলছে আমি মরার আগে তোমাকে একটি পাকা ঘর বানিয়ে দিয়ে যাব, এজন্য আমি অনেক পরিশ্রম করব। একটু পরেই দেখা যায় রাজাকান্নু ও তার বউ সিঙ্গানি স্বামী স্ত্রী রোমান্টিক সময় কাটাচ্ছে। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির চাপে রাজাকান্নুর ঘরের দেওয়ালটি পড়ে যায়। পড়ে যাওয়া দেওয়ালের শব্দে রাজাকান্নু ও তার বউ চমকে ওঠে। এখানে দেখা যায় আসলে ঘরের দেওয়াল নয়, দেওয়াল পড়ে যাওয়ায় রাজাকান্নুর মনটাই ভেঙে যায়। পরবর্তী সিনে দেখা যায় একজন মহিলা কানে স্বর্ণের দুল পরিতেছিল। স্বর্ণ পরার সময় স্বর্ণ হাত থেকে নিচে পড়ে যায়। যেখানে স্বর্ণের জিনিস পড়েছিল সেখান থেকে একটি ইঁদুরকে বিষাক্ত সাপ টেনে নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে এই মহিলা সহ বাড়ির সবাই সাপের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে দেখা যায় একজন এসে রাজাকান্নুকে বলছে রামপুরা প্রধানের বাড়িতে সাপ দেখা গেছে, তাড়াতাড়ি এসো। সাথে সাথে সাপ ধরার জন্য রাজাকান্নু মোটরসাইকেলে চড়ে বসে। মোটরসাইকেলে পাশাপাশি বসায় রাজাকান্নুর দিকে মোটরসাইকেল চালক খুবই খারাপ দৃষ্টিতে তাকায়, কারণ রাজাকান্নু ছোট জাত গরিব জাত বলে কথা। কিছুক্ষণ পর দেখা যায় রাজাকান্নু প্রধানের বাড়িতে চলে এসেছে। রাজাকান্নু বাসার ভিতরে আসলে দেখতে পায় স্বর্ণ গয়না সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রধানের চালের গুদামঘর থেকে সাপটিকে ধরে ফেলে। সাপ ধরার পর দেখা যায় প্রধান ও তার পরিবার বাসা থেকে চলে যাচ্ছে, কিন্তু তাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না। রাজাকান্নু একই গাড়ি ঠেলে স্টার্ট করে দেয়। এতে প্রধানের বউ রাজাকান্নুকে টাকা দিতে চাইলে রাজাকান্নু টাকা নিতে চায় না, বলে এর জন্য দরকার নেই, মায়ের জন্য করেছে। প্রধানের বউকে মা বলায় রাজাকান্নুকে খুব কঠিনভাবে অপমান করে। আমি তোমার কবে আত্মীয় হইলাম, এই বলে প্রধান ও তার বউ চলে যায়। এখান থেকে বোঝা যায় সেই সময় মানুষের জাতে কত ভেদাভেদ ছিল। এই হচ্ছে মাইত্রা। রাতে দেখা যায় মাইত্রা গ্রামের ছোট বড় সবাইকে পড়াচ্ছে। কিছুদিন পর দেখা যায় রাজাকান্নুর বউ গর্ভবতী। এই খুশিতে রাজাকান্নু, ইরুতাপ্পান, মুসাকুত্তি সহ সবাই সকালে আনন্দ উল্লাস করছে। আপনারা সিনেমা দেখে বুঝতে পেরেছেন রাজাকান্নু ছিল খুবই গরিব। এই জন্য রাজাকান্নু বেশি টাকা ইনকাম করার জন্য বাসা থেকে অনেকটা দূরে ইট বাটায় কাজে যাচ্ছে। রাজাকান্নু তার পরিবারকে ভালো রাখার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে। কিছুদিন পর দেখা যায় প্রধানের বাড়িতে স্বর্ণ চুরি হয়েছে। স্বর্ণ উদ্ধারের জন্য প্রধানের বাড়ির বিভিন্ন স্থানে ফিঙ্গারপ্রিন্ট নমুনা সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে পুলিশও চলে এসেছে। প্রধানের বউ সন্দেহ থেকে জানায় রাজাকান্নুর কথা। এভাবেই চলে যায় বেশ কিছুদিন পর স্বর্ণ উদ্ধার না হলে থানায় এসে প্রধান বলে কবে উদ্ধার করবে স্বর্ণ? চুরি করা স্বর্ণ খরচ করার পর চোরকে জেলে রেখে আমাকে খুশি করবেন? আমি পুলিশ সুপারের সাথে কথা বলবো। এখান থেকে বোঝা যাচ্ছে স্বর্ণ চুরি মামলায় পুলিশ আসামি দ্রুত গ্রেপ্তার করতে না পারলে পুলিশের উপর চাপ বাড়বে। রাতে দেখা যায় পুলিশ এসেছে রাজাকান্নুর বাসায় রাজাকান্নুকে গ্রেপ্তার করার জন্য। সিনেমার শুরুতে দেখেছেন রাজাকান্নু গিয়েছিল প্রধানের বাড়িতে। এই জন্য স্বর্ণ চুরি হওয়ায় প্রধানের বাড়িতে রাজাকান্নুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। পুলিশ বাসায় ঢুকে বলে তোর স্বামী কোথায়? সিঙ্গিনী বলে কাজের জন্য শহরের বাইরে গেছে।
পুলিশ বলে কাজে গেছে নাকি কোন শহরে ডাকাতি করতে গেছে, রাজাকান্ন নেই, তোমাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, থানায় যেতে হবে। এই বলে সিঙ্গানিকে চুলের মুঠি ধরে নিষ্ঠুরভাবে টানতে টানতে বের করে নিয়ে যায় পুলিশ সাব ইন্সপেক্টর এসআই গুরুমূর্তি। অন্যদিকে দেখা যায় ঘরে থাকা পুলিশ সদস্য সিঙ্গানির টাকা নিজের পকেটে গোপনে ঢুকাচ্ছে। এখানেই দেখা যায় পুলিশ রাজাকান্নকে চুরির মামলায় গ্রেপ্তার করতে এসে রাজাকান্নর বাসা থেকেই পুলিশ চুরি করছে। পুলিশের জিপে দেখা যায় একজন পুলিশ সদস্য সিঙ্গানিকে বলছে, একজন গরিব শ্রমিকের বউ কিভাবে গলায় সোনার রকেট পরে আছে দেখেন স্যার। সিঙ্গানি বলে, আমরা সংসার চালাতে খাটতে পারি, তাহলে কেন চুরি করতে যাব? এরপর দেখা যায় পুলিশ রাজাকান্নর ভাই ইরুতাপ্পানের বাড়িতে এসেছে। ইরুতাপ্পানকে মারধর করতে করতে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এসআই গুরুমূর্তি। এরপর কিছুদিন পর দেখা যায় রাজাকান্নকে গ্রেপ্তার করার জন্য পুলিশ সদস্য বীরুস্বামী ইটভাটা এসেছে। এখানে এসে রাজাকান্নকে পাওয়া গেল না। সিন কাট হলে দেখা যায় করুণ দৃশ্য থানার ভিতরে। অন্য আসামিদের সাথে রাজাকান্নর বউ সিঙ্গানিকে রাজাকান্নর ভাই ইরুতাপ্পানকে রাখা হয়েছে। থানার ভিতরে এই পুলিশ সদস্য এসে বলছে, তুই কি গর্ভবতী নাকি মাদক পাচার করস? এই বলে সিঙ্গানির পেটে হাত দেয়। এরপর দেখা যায় এসআই গুরুমূর্তি এসে ইরুতাপ্পান ও সিঙ্গানিকে অমানবিকভাবে মারধর করে। পরবর্তী সিনে দেখা যায় পুলিশের বিরুদ্ধে উকিলরা আদালতে আন্দোলন করছে। উকিলরা জানায় তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবে। এই বলে মাটিতে বসে পড়ে। সব উকিলরা বসে পড়েছে, কিন্তু দেখা যায় অ্যাডভোকেট চন্দু এখনো দাঁড়িয়ে আছে। সামনে দেখা যায় অ্যাডভোকেট চন্দুর কিছু ক্লায়েন্ট দাঁড়িয়ে আছে। এরা সেই সমস্ত লোক সিনেমার শুরুতে যাদের দেখানো হয়েছিল, যারা অসহায়, তাদের উপর পুলিশ বিনা কারণে মামলা দিয়ে দিয়েছে। এরপর সাথে সাথে চন্দু আদালতে চলে যায়। আদালতের কার্যক্রম শেষ করে ধর্মঘট করা উকিলদের সাথে চন্দু আবারও হাত নাড়িয়ে যোগদান করছে। এই ঘটনা থেকে বোঝা যায় অ্যাডভোকেট চন্দু নিরীহ অসহায় মানুষদের জন্য নিঃস্বার্থভাবে আদালতে লড়াই করছে। কিছুদিন পর দেখা যায় আদিবাসীদের শিক্ষক মাইত্রা রাজাকান্নর বউ সিঙ্গিনী অ্যাডভোকেট চন্দুর চেম্বারে এসেছে। চন্দু বলছে, সিঙ্গিনীর সাথে যা ঘটেছে তাই বলো, কোনো কিছু কমও বলবে না, কোনো কিছু বেশিও বলবে না। সিঙ্গিনী ঘটনা বলা শুরু করে। পরবর্তী দৃশ্যে পুলিশ সদস্যরা রাজাকান্নকে খুঁজতে তার বোনের বাড়িতে এসেছে। বীরুস্বামী বলে, তোর ভাই রাজাকান্ন স্বর্ণ জিনিস চুরি করেছে, সেটা কোথায় রেখেছিস বলে মারধর করে। অন্যদিকে দেখা যায় সেই পুলিশ সদস্য এখানে এসেও কিছু খুঁজছে, কিছু আছে কিনা চুরি করার জন্য। এখানে সবাই একটা বিষয় বুঝতে পেরেছেন, একজন পুলিশ সদস্য পুরুষ লোক হয়ে একজন নারীর গায়ে হাত তুলে। অন্য পুলিশ সদস্য চুরির মামলা আসামি ধরতে এসে সে নিজেই চুরি করে। পুলিশ সদস্য বীরুস্বামী রাজাকান্নর বোনকে মারতে মারতে ঘর থেকে বাইরে নিয়ে আসে। দূর থেকে ছুটে আসে মুসাগুট্টি। এখন তো মুসাগুট্টিকেও মারধর করছে পুলিশ। পুলিশ তো রাজাকান্নর বোন বাতিজা মুসাগুট্টিকে থানায় গ্রেপ্তার করে নিয়ে যায়। কিছুদিন পর দেখা যায় রাজাকান্ন ট্রাক থেকে নামছে পরিবারদের প্রিয় মানুষদের সাথে দেখা করার জন্য। রাজাকান্ন পরিবারের কাছে আসছে। এখানে যে এত ঘটনা ঘটে গেল সে তো কিছুই জানে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় থানা থেকে বের করে দেওয়া হয়েছে রাজাকান্নর বউকে। থানায় রইল রাজাকান্নর বোন বা ইরুতাপ্পান, রাজাকান্নর বাতিজা মুসাগুট্টি। এদিকে দেখা যায় রাজাকান্নকে প্রধানের লোকজন মারতে মারতে বেঁধে ফেলেছে। কিছুক্ষণ পর এসআই গুরুমূর্তি এসে এখানে অমানবিকভাবে রাজাকান্নকে মারতে মারতে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ সদস্য গুরুমূর্তি। রাতে দেখা যায় মুসাগুট্টিকে দড়ি দিয়ে ঝুলিয়ে অমানবিকভাবে মারছে। পাশে পড়ে আছে রাজাকান্ন, হাত পা বাঁধা অবস্থায়। পুলিশ সদস্য বীরুস্বামী বলে, চুরি করা স্বর্ণ কোথায় রেখেছিস বল আমাদের, তাহলে তোদের ছেড়ে দিব। এই বলে অমানবিকভাবে নির্যাতন করছে এদের উপর। এখন বীরুস্বামী বলছে, এদেরকে এভাবে হবে না, এই শালাগো বৈশিষ্ট্য ওষুধ দিতে হবে। দেখা যায় পুলিশ সদস্যরা কাঁচামরিচ বেটে এনে রাজাকান্নর কাটা স্থানে কাঁচামরিচ বাটা লাগিয়ে দিচ্ছে আর বলছে স্বীকার কর। রাজাকান্ন বারবার বলে, স্যার যে অপরাধ করিনি সেই অপরাধ আমি কেমনে স্বীকার করব? স্যার আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। থানার ভিতর থেকে মুসাগুট্টি বলছে, স্যার আমরা এখানে থাকতে পারবো, কিন্তু আপনারা দয়া করে আমাদের সঙ্গে থাকা এই মহিলাকে বাড়ি যেতে দিন। তারপর পুলিশ সদস্যরা লকারের ভিতরে এসে বলছে, এদের ভিতর কে পুরুষ মানুষ? এই বলে মহিলার কাপড় খুলে উলঙ্গ করে দেয়। মুসাগুট্টিকে মেরে বলে, যা তুই তোর এখন আসল পুরুষত্ব দেখা। এই বলে মুসাগুট্টিকে মারতে থাকে। এই সিনেমার অনেকগুলো করুণ হৃদয় বিতরক দৃশ্য রয়েছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করি এই সিনেমাটি আপনারা দয়া করে দেখবেন, আপনার বিবেককে নাড়িয়ে দিবে। সিঙ্গেনি এই অসহায় কাহিনী অ্যাডভোকেট চন্দুকে শোনাতে শোনাতে নিজেই কাঁদছে।
অ্যাডভোকেট চন্দু বলে, থানায় কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। সিঙ্গিনী বলে, পরের দিন সিঙ্গানি রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টির জন্য খাবার নিয়ে থানায় গিয়েছিলেন। সিঙ্গিনী দেখতে পায় থানার ভিতর অমানবিকভাবে রাজাকান্নুকে মেরে ঝুলিয়ে রেখেছে। এই অমানবিক দৃশ্য দেখে সিঙ্গানি হাউমাউ করে চিৎকার করে ওঠে। সে আর সহ্য করতে পারেনি তার স্বামী রাজাকান্নু এই অমানবিক নির্যাতন দেখে। কিছুক্ষণ পর রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টিকে লকারের সামনে বসে খাবার দিচ্ছে সিঙ্গানি। খাবার খাওয়ার সময় ইরুতাপ্পান কেঁদে কেঁদে বলছে, আমরা যতই সত্যি বলি না কেন পুলিশ তো আমাদের কথা বিশ্বাস করছে না ভাই। পুলিশ যা বলে আমরা স্বীকার করিনি। আমি আর পুলিশের মারধর সহ্য করতে পারছি না। রাজাকান্নু বলে, এই শরীরের ক্ষত কিছুদিন পরেই সেরে যাবে। যদি একবার চরিত্রে চুরির বদনাম লেগে যায় তা সারা জীবন থেকে যাবে। সিঙ্গানি দেখতে পায় রাজাকান্নু পুলিশের মারধরে এতটাই আহত সে খেতেও পারছে না। এই বিষয়গুলো দেখে সিঙ্গানি তার আত্মচিৎকার আর ধরে রাখতে পারেনি। তাদের এই চিৎকার শুনে থানার ভিতর থেকে এসআই গুরুমূর্তি বেরিয়ে এসে রাজাকান্নুকে অমানবিকভাবে মারতে মারতে থানার ভিতরে নিয়ে যায়। আর এটাই ছিল রাজাকান্নুর সাথে সিঙ্গানি শেষ দেখা। থানায় এসব খারাপ পুলিশ অফিসারদের মাঝেও একজন ভালো পুলিশ অফিসার ছিল। সে সিঙ্গানিকে বলে, এভাবে হবে না, তোমাদের আশেপাশে ভালো কোনো প্রভাবশালী লোককে নিয়ে আসো যার কথা পুলিশ শুনবে। কিন্তু দেখা যায় সিঙ্গানি নিচু জাতের হওয়ায় তার কথা কেউ সাহায্য করতে আসে না। সেদিন রাতেই দেখা যায় সিঙ্গানি তার মেয়েকে নিয়ে বসে আছে। সিঙ্গানির ঘরে পুলিশ সদস্য বীরুস্বামী এসে বলছে, তোর স্বামী কোথায়? রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টি থানা থেকে পালিয়েছে। তোর স্বামী আসলে বলবি আত্মসমর্পণ করতে, না হলে কঠিন শাস্তি পেতে হবে। এই কথা শুনে সিঙ্গানি অবাক হয়ে যায়। মিথ্যা সিঙ্গানিকে নিয়ে গ্রামের এক প্রভাবশালী লোকের বাসায় এসেছে। সিঙ্গানির সব কথা শুনে প্রভাবশালী নেতা সিঙ্গানি শিক্ষিকা মিত্রা উচ্চপদস্থ পুলিশ সদস্যের কাছে এসেছে। এখানে সিঙ্গানি রাজাকান্নু নিখোঁজ হওয়ার একটি এফআইআর করে পুলিশের কাছে। এভাবে দিনের পর দিন খুঁজতে থাকে রাজাকান্নুকে। এই নিষ্ঠুর কাহিনী বলতে গিয়ে সিঙ্গানি কান্নায় ভেঙে পড়ে। শিক্ষিকা মিত্রা বলেন, আমরা তাদের তিনজনকে অনুসন্ধান করে কোনো খবর পাইনি। কিছুদিন পর দেখা যায় পুলিশ সদস্যরা সিঙ্গানিকে ডেকেছে। তারা একটা রিপোর্ট তাদের হাতে দেয়। তারা তিনজন থানা থেকে পালিয়েছে আর এই তিনজন যে স্বর্ণ চুরি করেছে সেটার যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। এরপর সিঙ্গানি সিদ্ধান্ত নেয় পুলিশের বিরুদ্ধে মামলা করবে। এরপর সিঙ্গানি একজন পরিচিত লোকের মাধ্যমে অ্যাডভোকেট চন্দুর খোঁজ পায়। তারপর তারা অ্যাডভোকেট চন্দুর সাথে দেখা করেছে। শিক্ষিকা মিত্রা বলে, আমি তাদের তিনজনকে খুব ভালো করে চিনি। তারা কখনো চুরি করতে পারে না। তারা নিরীহ আদিবাসী। এই বলে মিত্রা পুলিশ তদন্ত রিপোর্ট অ্যাডভোকেট চন্দুর হাতে দেয়। রিপোর্টে লেখা ছিল, চুরির মামলা রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় 6 এপ্রিল 1995 সাল রাত 9:55। এই তিনজন পুলিশকে প্রতারিত করে রাতেই পালিয়ে যায় থানা থেকে। এই তিনজন পালানোর ঘটনার বিষয় নিচে কয়েকজন সাক্ষীর বয়ানও রয়েছে। সারা রাত রিপোর্ট দেখে অ্যাডভোকেট চন্দু বুঝতে পারে এই তিনজনের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষী প্রমাণ রয়েছে। সারা রাত ভেবে অ্যাডভোকেট চন্দু রাজাকান্নুর নিখোঁজ হওয়ার এই মামলার পুলিশ তদন্ত অফিসারদের আদালতে হাজির হওয়ার জন্য একটি পিটিশন দাখিল করে। পরের দিন দেখা যায় অ্যাডভোকেট চন্দু সিঙ্গানি আদালতে চলে এসেছে। আদালতের ভিতরে অ্যাডভোকেট চন্দু সিঙ্গানিকে বলছে, যাই জিজ্ঞেস করুক সত্যি কথা বলবে, সত্যিই পারে আমাদের বাঁচাতে। এরপর দেখা যায় আদালতে অ্যাডভোকেট চন্দু শুনানি শুরু করেন। চন্দু বলেন, আবেদনকারী সিঙ্গানি একজন আদিবাসী মহিলা। সিঙ্গানির স্বামী পুলিশ হেফাজত থেকে নিখোঁজ। সিঙ্গানি জানে না তার স্বামী কোথায়। এই আদালতই একমাত্র সিঙ্গানির স্বামীকে ফিরে পাওয়ার শেষ আশা। আদালতে দুজন বিচারপতি মামলার পিটিশন দেখে আগামী 3 দিনের ভিতর রাজাকান্নু নিখোঁজ হওয়ার মামলার শুনানি ধার্য করে। 3 দিন পর রাজাকান্নুর মামলা শুনানি শুরু হয়। সরকারি পক্ষের পিপি বলে, রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টি এই তিনজন চুরির মামলা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছিল পুলিশ। রাতের বেলা থানার লকার থেকে পালিয়েছে এই তিনজন। এই বলে পুলিশের পক্ষের উকিল তিনজনের বিরুদ্ধে আদালতের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দেখে আদালতের বিচারপতি জানায়, এই প্রতিবেদনে রাজাকান্নুর পালানোর প্রত্যক্ষ সাক্ষী আছে। প্রমাণ ছাড়া এই মামলা খারিজ করতে আমরা বাধ্য হব। অ্যাডভোকেট চন্দু যুক্তি দিয়ে বলে, যদি ধরে নিই রাজাকান্নু চুরি করেছে তাহলে রাজাকান্নুকে শাস্তি দেওয়ার জন্য আইনের ব্যবস্থা নিতে হবে। এই জন্য রাজাকান্নুর পালানোর ঘটনায় প্রতিবেদনে উল্লিখিত সাক্ষীকে উক্ত আদালতে জিজ্ঞাসাবাদ করব। এইভাবে যুক্তি দিয়ে অ্যাডভোকেট চন্দু সাক্ষীদের জিজ্ঞাসাবাদের অনুমতি নিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মামলার খুঁটিনাটি বিষয় জানার জন্য অ্যাডভোকেট চন্দু সিঙ্গানির বাসায় এসেছে। শুনানির সময় পর্যন্ত অ্যাডভোকেট চন্দু রাজাকান্নুর মামলাটি খুব ভালোভাবে তদন্ত করে তথ্য সংগ্রহ করেছে। এরপর দেখা যায় আদালত রাজাকান্নুর মামলা শুনানি শুরু হয়েছে। এদিকে দেখা যায় আদালতে এসআই গুরুমূর্তি পুলিশ সদস্য বীরুস্বামীও এসেছে।
রাজাকান্নুর মামলার প্রথম সাক্ষী ডাক্তার মহেশ আদালতে কাঠগড়ায় উঠেছে সাক্ষ্য দেওয়ার জন্য। অ্যাডভোকেট চন্দু ডাক্তার মহেশকে জিজ্ঞেস করে, রাজাকান্নু ইরুতাপ্পান মুসাগুট্টি চিকিৎসা আপনি করেছেন, আপনি কতদিন যাবত ক্লিনিক চালাচ্ছেন? ডাক্তার মহেশ বলে, স্যার 8 বছর হলো। অ্যাডভোকেট চন্দু বলে, আপনি কত সালে ডাক্তারি ডিগ্রি কমপ্লিট করেছেন আর কোন রাজ্য থেকে পাশ করেছেন? ডাক্তার মহেশ অ্যাডভোকেট চন্দুর কথা শুনে রীতিমতি হিমশিম খেয়ে চেহারা ঘাম মুছছে। এখান থেকে বোঝা যাচ্ছে ডাক্তারের ভিতরেও ভেজাল। ডাক্তার মহেশ বলছে, আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার। অ্যাডভোকেট চন্দু বলে, তাহলে আপনি কেন অ্যালোপ্যাথি ওষুধ লিখিয়ে দিন? ক্লিনিকের বাইরে সাইনবোর্ডে লিখেছেন মহেশ MBBS। এসব প্রমাণ সহ আদালতে জমা দিয়ে অ্যাডভোকেট চন্দু জানায়, শুধু সাক্ষী নয়, ডাক্তারও ফেক। এরপর একে একে দুজন সাক্ষী দেয়। ডাক্তার মহেশ মিথ্যে সাক্ষী ও আয়ুর্বেদিক ডাক্তার হয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা দেওয়ায় আদালত বিচারপতি মহেশের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করে। এই রায় দেওয়ার সময় অ্যাডভোকেট চন্দু জানায়, এই মামলার তদন্ত অফিসার বাসুদেবকে জিজ্ঞাসাবাদ করতে চাই। বিচারপতি বাসুদেবকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে দেয়। দেখা যায় সরকারি পক্ষের পিপি অর্থাৎ সরকারি পক্ষের উকিল তদন্ত অফিসার বাসুদেবকে শিখিয়ে দিচ্ছে, প্রতিবেদনে যা আছে তাই বলবেন। উকিল যদি প্রশ্ন করে আপনাকে নার্ভাস করে তাহলে বলবেন আমার মনে নেই। কিছুক্ষণ পর শুনানি শুরু হয়। অ্যাডভোকেট চন্দু তদন্ত অফিসারকে জিজ্ঞেস করে, এটা কি আপনার দেওয়া প্রতিবেদন? তদন্ত অফিসার বলে, এটা আমার দেওয়া প্রতিবেদন। অ্যাডভোকেট চন্দু বলে, এই প্রতিবেদনে কি লেখা আছে সেটা আপনি জানেন? তদন্ত অফিসার বাসুদেব বলে, জিজ্ঞাসা করেন, আমি অক্ষরে অক্ষরে বলতে পারবো কি লেখা আছে। অ্যাডভোকেট চন্দু বলে, কেন এত ভালোভাবে মুখস্থ করেছেন? অ্যাডভোকেট চন্দু বলে, পালিয়ে গিয়ে এরা তিনজন যে থানা মেডিকেলে ফার্মেসিতে গিয়েছিল তা থানা থেকে কতটুক দূরে? তদন্ত অফিসার বলে, দোকানটার নাম মেডিকেল সেলসম্যান মিস্টার বিনোদ। অ্যাডভোকেট চন্দু বলে, আপনি যা মুখস্থ করছেন এখানে শুধু তা নয়, শুধু বলেন থানা থেকে কতটুক দূরে মেডিকেল ফার্মাসিস্ট। তদন্ত পুলিশ অফিসার বাসুদেব বলে, কিছুটা দূরে হবে। আসলে এখানে এই তদন্ত পুলিশ অফিসার মিথ্যা সাক্ষী দিতে এসেছে আদালতে। অ্যাডভোকেট চন্দুর কথা শুনে সরকারি পক্ষের উকিল বলে, অ্যাডভোকেট চন্দু তদন্ত অফিসার বলে বিচলিত করছে। অ্যাডভোকেট চন্দু বলে, সাক্ষী কোনো সাধারণ মানুষ নয়, একজন সাব ইন্সপেক্টর, এই মামলার তদন্ত অফিসার। অ্যাডভোকেট চন্দু আরো বলে, ডাক্তার মহেশের ক্লিনিক থেকে থানা থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। অন্যদিকে থানা থেকে ওষুধের ফার্মাসিস্ট 1 কিলোমিটার পশ্চিম দিকে। তিনজন পালিয়ে যেয়ে থানা থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে তাদের ক্ষত দেখিয়ে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে থানার সামনে দিয়ে 3 কিলোমিটার পশ্চিম দিকে ফার্মেসি থেকে ওষুধ কিনেছে। তদন্ত পুলিশ অফিসার প্রতিবেদনে এরকমটাই লিখেছেন। অ্যাডভোকেট চন্দু আরো বলেন, এই তদন্ত পুলিশ অফিসার যদি নিজে প্রতিবেদন দিতেন তাহলে এরকমটা লিখতেন না। অ্যাডভোকেট চন্দু বলেন, তদন্ত পুলিশ অফিসার বাসুদেব এই মামলাটি তদন্ত করে কোনো প্রতিবেদনই দেয়নি। এটি এই মামলার পুলিশ সদস্য বীরুস্বামীর একটি প্রতিবেদনের কপি, আর এটি রাজাকান্নুর পালিয়ে যাওয়ার মামলার তদন্ত পুলিশ অফিসারের প্রতিবেদন। এই 2টি কাগজ আদালতে জমা দেন। এখন দেখা যায় একই হাতের লেখা 2টি কাগজে। পুলিশের এসব ঘটনা দেখে আদালতের বিচারপতি খুবই রেগে যায়। তদন্ত পুলিশ অফিসার বাসুদেব আদালতে ক্ষমা চেয়ে বলেন, আমি সহকর্মীদের কর্মকর্তাদের সাহায্য করার জন্য তাদের দেওয়া প্রতিবেদনে আমি স্বাক্ষর করেছি। এর ফলে আদালতে 2জন বিচারপতি অনেক রেগে যায় এই মিথ্যা সাক্ষীদের উপর। এরপর একে একে 3জন মিথ্যা সাক্ষী তাদের মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা আদালতে স্বীকার করেন। আদালতের বিচারপতি রায় দেন, পুলিশ যে প্রমাণ আদালতে জমা দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। সিঙ্গেনির দায়ের করা আবেদনটি প্রাথমিকভাবে বৈধ। মিথ্যা সাক্ষী প্রদানকারী 2জনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো। পরবর্তী দৃশ্যে দেখা যায় SI গুরুমূর্তি সহ পুলিশ সদস্যরা একজন নামকরা অ্যাডভোকেট রামমোহনের চেম্বারে এসেছে। সিন কাট হলে দেখা যায় সিঙ্গেনি অ্যাডভোকেট চন্দুর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। অ্যাডভোকেট চন্দু কাছে না থাকে সিঙ্গেনি কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে দেখা যায় সিঙ্গেনির পিছনে পুলিশের গাড়ি এসেছে। পুলিশ সদস্য বলছে, এসআই গুরুমূর্তি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, চলো। সিঙ্গেনি বলে, আমি উকিলের কথা ছাড়া কোথাও যাব না। এরপর দেখা যায় এই পুলিশ সদস্য পাশে বসে থাকা সিঙ্গেনির মেয়েকে জোর করে গাড়ি তুলে নিয়ে যায় থানা। অন্যদিকে সিঙ্গেনি তার মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছে। এরপর দেখা যায় সিঙ্গেনি তার মেয়ের জন্য থানায় এসেছে। এখানে বীরুস্বামী সিঙ্গেনিকে বলছে, তুমি যদি এই মামলা না তুলে নাও তাহলে আমি চাকরি হারাবো, আমি সহ আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে। শোনো, তুমি যা চাও আমি তাই দেব, শুধু এই মামলাটা তুলে নাও, এমনকি আমরা তোমার স্বামীকেও খুঁজে দেব। সিঙ্গেনি বলে, যাই হোক না কেন আপনি আমার উকিলের সাথে কথা বলেন। সিঙ্গেনির এই কথা শুনে এসআই গুরুমূর্তি সিঙ্গেনিকে মারধর করে।
এসআই গুরুমূর্তি বলে, তুই কোথাও কাজ পাবি না, তোকে আমরা শেষ করে দেব। তুই স্বাক্ষর না করলে তুই কোথাও যেতে পারবি না। তোকে কি সবসময় উকিল বাঁচাতে পারবে? এই সময় থানায় একটা ফোন আসে। ফোন করেছে পুলিশের ডিজিপি জিজ্ঞেস করে, এখন কি থানা সিঙ্গানি নামে কাউকে তুলে এনেছো? এসআই গুরুমূর্তি বলে, স্যার একটা তদন্তের জন্য তাকে নিয়ে এসেছি। ডিজিপি বলে, আমি তোমাকে শেষ করে দেব। আমাকে গল্প শোনাচ্ছ? হাইকোর্ট আমাকে ছিঁড়ে ফেলছে। সিঙ্গানিকে পুলিশের গাড়িতে করে বাড়ি দিয়ে আসো। যদি না করো তাহলে তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। কেন ডিজিপি ফোন করেছে এটা এখন দেখানো হয়। যখন সিঙ্গানি মেয়েকে তুলে নিয়ে যায় পুলিশ, তখন অ্যাডভোকেট চন্দু সিঙ্গানিকে ফোন করে। সিঙ্গানি তার মেয়ের বিষয়ে অ্যাডভোকেট চন্দুকে জানায়। অ্যাডভোকেট চন্দু বলে, তুমি থানা যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর দেখা যায় চন্দু সিঙ্গানির মেয়েকে পুলিশের নিয়ে থানায় নিয়ে যাওয়ার ঘটনা হাইকোর্টের বিচারপতিকে জানায়। প্রধান বিচারপতি ফোন দেয় পুলিশের ডিজিপিকে। পুলিশের অমানবিক আচরণের জন্য সাবধান করে হাইকোর্টের বিচারপতি। এখন সিন বর্তমানে চলে আসে। ডিজিপির চাপে সিঙ্গানিকে পুলিশের গাড়িতে করে বাসায় দিয়ে আসতে চাইলে সিঙ্গানি গাড়িতে উঠে না, বাসে উঠে এবং হেঁটে হেঁটে বাসায় চলে আসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজাকানুর মামলার শুনানি শুরু হয়েছে। ইতিমধ্যে দেখা যায় আদালতে দেশের সবচেয়ে বড় আইনজীবী রামমোকানও চলে এসেছে। অ্যাডভোকেট রামমোকান এমন একজন সাক্ষীকে হাজির করে যা রাজাকানুর মামলার রহস্য আরো গভীর করে তোলে। রাইস মিলের মালিক বলে, যখন আমি রাইস মিলে ছিলাম তখন আমার কাছে একটা ফোন আছে। ফোনটা ছিল ইরুতাপ্পানের। ইরুতাপ্পান আমাকে জানায় আমরা থানা থেকে পালিয়েছি, সবকিছু ঠিক হলে আবার আমরা চলে আসবো, দয়া করে স্যার আমাদের পরিবারকে জানান। এই বলে কেটে দেয় ফোন ইরুতাপ্পান। চন্দু বলে, আপনি কেন রাজাকানুর পরিবার সিঙ্গানিকে জানাননি? মিলট পুলিশের পক্ষে আরেকজন ভুয়া সাক্ষী দিতে চলে এসেছে। রাইস মিলের মালিক বলে, আমি বলেছি, আমি 3 পরিবারকে একসাথে বলেছি, আপনি এই সম্পর্কে সিঙ্গানিকে জিজ্ঞেস করে নিতে পারেন। দেখা যায় সিঙ্গানি চুপচাপ, তার এই নীরবতায় বলে দেয় এই সাক্ষী সত্য কথা বলছে। এই পর্যায়ে এই মামলাটি এখানে খারিজ হয়ে যাচ্ছিল। এমতো অবস্থায় অ্যাডভোকেট চন্দু আদালতের বিচারপতির কাছে পরবর্তী শুনানির জন্য অনুরোধ করে। আদালতও পরবর্তী শুনানি ধার্য করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যাডভোকেট চন্দু খুবই রেগে আছে। চন্দু বলছে, তোমার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ না থাকলেও আমি বিশ্বাস করতাম তুমি সত্য বলছো। তুমি আমার কাছে সত্য লুকিয়েছ, এটা আমার দোষ। আদিবাসীদের শিক্ষক মিত্রা বলছে, আমি সিঙ্গানিকে বলেছিলাম আপনাকে না বলতে ফোন কলের কথা। কোনো উকিলই মামলা নিচ্ছিল, কারণ আমি ভেবেছিলাম এই সত্য আপনার কাছে গোপন করা উচিত। অ্যাডভোকেট চন্দু বলে, এই মামলা আমি আর লড়বো না, তোমরা অন্য উকিল খুঁজে নাও। আদিবাসীদের শিক্ষক মাইত্রা বলে, ইরুতাপ্পান ফোন করার কোনো চান্স নেই। আমি রাইস মিল কর্মীদের জন্য স্বাক্ষর শেখানোর জন্য ক্লাস নিতাম। ইরুতাপ্পান কেন? আদিবাসীদের কেউই বর্ণমালা চিনে না, তারা কোনো সংখ্যাও জানে না। ইরুতাপ্পানের পক্ষে নাম্বার ডায়াল করে ফোন দেওয়া অসম্ভব। এই কথা শুনে অ্যাডভোকেট চন্দু মামলার নতুন স্বস্তির রাস্তা দেখতে পায়। এরপর দেখা যায় অ্যাডভোকেট চন্দু রাইস মিল মালিকের ফোনের কল লিস্ট সংগ্রহ করেছেন। অ্যাডভোকেট চন্দু একের পর এক কল লিস্ট নাম্বারে ফোন দিচ্ছে আর সেই নাম্বারটি কেটে দিচ্ছে। কিছুক্ষণের ভিতর দেখা যায় একটা নাম্বারে ফোন দিয়ে সে জানতে পারে সে কোনো রাইস মিল মালিককে চিনে না, আর এটা একটি এসটিটি বুট কেরালায় অবস্থিত। সিন কাট হলে দেখা যায় ট্রেনে করে অ্যাডভোকেট চন্দু সিঙ্গানি মিত্রা কেরালা যাচ্ছে। পরের দিন সকালে দেখা যায় চন্দু সবাইকে নিয়ে কেরালায় অবস্থিত এসটিটি বুট মালিকের সাথে কথা বলছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আদালতের মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দেখা যায় এসটিটি বুট মালিক আদালতে চলে এসেছে, তার সাক্ষী গ্রহণ করা হবে আদালতে। কোন এসটিটি বুট মালিক আদালতে বলে, যেখানে একজন দাঁড়িয়ে কথা বলা উচিত আমি দেখি সেখানে 3 জন দাঁড়িয়ে কথা বলছে, এটা আমাকে দৃষ্টি আকর্ষণ করে, তাই এসটিটির ফোন বুথের কাছে আমি যাই। আমি কাছে গেলে একজন লোক এসে আমাকে বলে, আমরা তামিলনাড়ুর পুলিশ সদস্য, ভিতরে যিনি আছেন সে আমাদের সাব ইন্সপেক্টর, তিনি গুরুত্বপূর্ণ একটি মামলার বিষয়ে কথা বলছে। অ্যাডভোকেট চন্দু সাক্ষীকে বলে, আপনি কি তাদের চিনতে পারবেন? চন্দুর কথা শুনে এসটিটির ফোন বুথ মালিক আদালতে বসে থাকা এসআই গুরুমূর্তি বীরস্বামী পুলিশ সদস্যকে দেখিয়ে দেয়। অ্যাডভোকেট চন্দু এসআই গুরুমূর্তিকে জিজ্ঞেস করে, আপনি কি সেই এসটিটি ফোন বুথের ভিতর ছিলেন? দেখা যায় এসআই গুরুমূর্তি ক্ষণের জন্য নীরব হয়ে যায়। এসআই গুরুমূর্তির এই নীরবতাই বলে দেয় সে ফোন বুথের ভিতর ছিল। কিছুক্ষণ পর গুরুমূর্তি বলে, রাজাকানু পালিয়ে যাওয়ায় আমরা 3 জনের পালিয়ে যাওয়া ঘটনা সাজাতে ইরুতাপ্পান হয়ে আমি রাইস মিলের মালিকের সাথে ফোন করেছিলাম। এসআই গুরুমূর্তির মুখে এসব কথা শুনে অ্যাডভোকেট চন্দু বলে, পুলিশ বারবার মিথ্যের আশ্রয় নিয়ে নিজেদের অন্যায় ডাকবার চেষ্টা করছে, মামলাটা ভুল দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা রাজাকানুর মামলায় সিবিআই তদন্ত চাই। আদালতও অ্যাডভোকেট চন্দুর অনুরোধ গ্রহণ করে রাজাকানুর মামলাটি পুলিশের আইজি পেরুমাল স্বামীকে তদন্ত করার জন্য দায়িত্ব দেন। তিনি খুব সৎ পুলিশ অফিসার ছিলেন। কিছুদিন পর দেখা যায় অ্যাডভোকেট চন্দু পুলিশের আইজি পেরুমাল স্বামী রাজাকানুর মামলা তদন্ত করার জন্য আদিবাসীদের গ্রামে এসেছে। আদিবাসীরা একে একে
তাদের গ্রামের উপর অত্যাচারের কথা আইজি পেরুমাল স্বামীকে জানায়। এক আদিবাসী বলে, আমি রাস্তায় হাঁটছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে মোটরসাইকেল চুরির মামলা দিয়ে দেয়। আমি আসলে কোনোদিন সাইকেলও চালাইতে পারি না। এভাবে আদিবাসীরা তাদের উপর হয়ে যাওয়া পুলিশের অত্যাচারের কথা জানায়। সর্বশেষ একটা শিশু জানায় তার বাবাকে পুলিশ খুঁজতে এসে তার বাবাকে না পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরপর আমি স্কুলে গেলে কারো একটা রাবার হারায় গেল, সবে আমার ব্যাগ চেক করে। সেই লজ্জায় আমি আর স্কুলে যাই নাই। পুলিশের আইজি পেরুমাল স্বামী বুঝতে পারে রাজাকান্ন তার পরিবারের সাথে এসআই গুরুমূর্তি সহ বাকি পুলিশ সদস্যরা কতটা খারাপ অন্যায় করেছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আইজি পেরুমাল স্বামীর সহায়তায় অ্যাডভোকেট চন্দু আশেপাশের পতিতাত কারাগারে খোঁজ চালাচ্ছে রাজাকান্ন ইরুতাপ্পান মুসুগট্টির অনুসন্ধানে। এতে হদিশ মিলল না কারো। এরপর দেখা যায় অ্যাডভোকেট চন্দু পুলিশের আইজি পেরুমাল স্বামী আশেপাশে থানা বিগত অজ্ঞাত মারা যাওয়া লাশের খোঁজ করছিল। কিছুদিনের মধ্যেই গত লাশের ছবির ভিতর রাজাকান্নর ছবিও পাওয়া যায়। পুলিশ তদন্ত জানা যায় রাজাকান্ন বেশ কিছুদিন আগে তামিলনাড়ু সীমান্তে তার লাশ পাওয়া যায়। আর এই খবরটা জানার পর সিঙ্গানি মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। সে কোনোভাবে বিশ্বাস করতে চায়নি তার স্বামী রাজাকান্ন মারা গিয়েছে। অন্যদিকে পুলিশের জন্য মামলাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য পুলিশ সদস্যরা তাদের আইনজীবী রামমোকানের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। পুলিশের এসআই গুরুমূর্তি বলে সেই রাতে রাজাকান্নুকে চুরির চুরির কথা স্বীকার করার জন্য অনেক মারধর করি। সেই রাতেই রাজাকান্নু মারা যায়। এসআই গুরুমূর্তির নির্দেশে সমস্ত থানা জানিয়ে দেওয়া হয় রাজাকান্নু ইরুতাপ্পান মুসাকুট্টি থানা থেকে পালিয়েছে। এখন দেখা যায় পুলিশ সদস্যরা রাজাকান্নুর লাশ গোপনে গাড়িতে করে তামিলনাড়ু শেষ সীমান্তে ফেলে দেয়, যাতে সবাই বুঝতে পারে রাজাকান্ন থানা থেকে পালিয়ে গাড়ির ধাক্কায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই সমস্ত ঘটনা শুনে পুলিশ পক্ষের উকিল রামমোকান বলে, আপনারা এই কথা আর কারো কাছে শেয়ার করবেন না, আমি আপনাদের বিষয়টা দেখে নিচ্ছি। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাজাকান্নুর মামলাটি আদালতে শুনানি শুরু হয়েছে। পুলিশের পক্ষে উকিল বলে, থানা থেকে পালানোর সময় রাস্তার দুর্ঘটনায় রাজাকান্নুর মৃত্যু হয়। পুলিশ বাকি দুজন ইরুতাপ্পান মুসাকুট্টিকে খুঁজছে। এই মামলাটি এখানে খারিজ করা হোক। এইসব শুনে চন্দু বলে, নিরীহ রাজাকান্নকে পিটিয়ে লাশ করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। আমরা জানি না বাকি দুজন আছে নাকি মরে গেছে। পুলিশের পক্ষে উকিল বারবারই বলে, পুলিশরা নিতান্তই নির্দোষ। এখানে প্রমাণ আছে রাজাকান্ন সহ তিনজনই চুরির জিনিসপত্র নিয়ে পালিয়েছে। এখানে একমাত্র নির্দোষ পুলিশ। এসব ঘটনা শুনে অ্যাডভোকেট চন্দু বলে, আমি নির্দোষ পুলিশ বিরুস্বামীকে কিছু প্রশ্ন করতে চাই। অ্যাডভোকেট চন্দু পুলিশ বিরুস্বামীকে জিজ্ঞেস করে, এখানে প্রতিবেদনে লিখেছেন তারা তিনজন রাত 9:50 পালিয়ে যায়, তাহলে আপনি কখন এসআই গুরুমূর্তিকে খবরটি জানান? বিরুস্বামী বলে, 10:10 আমি সাব ইন্সপেক্টরকে ফোনে জানিয়েছিলাম রাজাকান্ন সহ তিনজন পালিয়ে যাওয়ার ঘটনা। অ্যাডভোকেট চন্দু বলে, মাইলর্ড, এই আদালতে আমি রাজাকান্নুর মামলায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনতে চাই। রাত 9:50 রাজাকান্ন পালানোর ঘটনা সাধারণ ডায়েরিতে এন্ট্রি রয়েছে। এই বলে ওই দিনের থানার সকল কল লিস্টের তালিকা আদালতে জমা দেয়। কল লিস্টের তালিকা অনুযায়ী রাত 9:10 এসআই গুরুমূর্তির বাসায় একটা ফোন করা হয়েছিল, আর রাত 9:50 পর থেকে থানা থেকে কোনো ফোন করা হয়নি। এখানে আদালতের বিচারপতিরাও বুঝতে পারেন পুলিশেরা আদিবাসীদের উপর অন্যায় অবিচার করে। তিনজনের ভিতর রাজাকান্নু মারা গেছে। আমরা জানি না ইরুতাপ্পান মুসাকুট্টির কি হয়েছে। এই দুজনকে পাওয়া গেলে আসল সত্য ঘটনা জানা যাবে। আদালত আরো 10 দিন পর পরবর্তী শুনানি ধার্য করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যাডভোকেট চন্দু রাজাকান্নুর মামলা আবারও তদন্ত শুরু করেছে। অ্যাডভোকেট চন্দু জানতে পারে এসআই গুরুমূর্তি 3 বছর পূর্বে কেরালার থানায় কর্মরত ছিল। এখনো এসআই গুরুমূর্তির সাথে আগের থানার খুবই ভালো সম্পর্ক রয়েছে। চন্দু ভাবে, আমরা যদি ওই থানার কারাগারে খোঁজ করি বাকি দুজনের খোঁজ পেতে পারি। রাতে দেখা যায় অ্যাডভোকেট চন্দু আদিবাসী শিক্ষক মাইত্রা ট্রেনে করে যাচ্ছে এসআই গুরুমূর্তির 3 বছর আগের কর্মরত থানার কারাগারে সব আসামিকে একে একে সামনে আনা হলে মাইত্রা ইরুতাপ্পান ও মুসাকুট্টিকে খুঁজে পায়। শিক্ষক মাইত্রাকে ইরুতাপ্পান জিজ্ঞেস করে, দিদি, আমার ভাই রাজাকান্নু ভালো আছে? তারা তখনও জানতো না রাজাকান্নু মারা গেছে। অন্যদিকে দেখা যায় অ্যাডভোকেট চন্দু রাজাকান্নু মারা যাওয়ায় ডাক্তারের সাথে বিস্তারিত তদন্ত শুরু করেছে। চন্দু এই মামলা জিতার জন্য আরো অনেকগুলো প্রমাণ হাতে পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় আদালতে শুনানি শুরু হয়েছে। আদালতে মুসাকুট্টি ইরুতাপ্পানকে সাক্ষী দেওয়ার জন্য আনা হয়েছে। ইরুতাপ্পান জানান, আমাদের তিনজনকে খুব নিষ্ঠুরভাবে অত্যাচার করতে থাকে। একটা সময় রাজাকান্নুকে মাটিতে ফেলে বুকে লাথি মারতে শুরু করে।
পুলিশের এই নিষ্ঠুর অত্যাচার সহ্য করতে না পেরে রাজাকান্নু ইরুতাপ্পান লকারের ভিতরেই অজ্ঞান হয়ে যায়। অনেক সময় কেটে যাওয়ার পর এদের জ্ঞান না ফিরায় এদের চোখে মুখে পানি ছিটিয়ে দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই এদের দুজনকে জ্ঞান ফিরানো সম্ভব হয় না। কিছুক্ষণ পর বীরুস্বামী এদের চোখে মরিচের গুঁড়া দিতে থাকে। এই প্রচন্ড জ্বালা সহ্য করতে না পেরে ইরুতাপ্পান ওইখানেই জ্ঞান ফিরে আসে। এরপর রাজাকান্নুর চোখে লঙ্কার গুঁড়ো দিলে রাজাকান্নুর জ্ঞান ফিরে না। অ্যাডভোকেট চন্দু বলে, এত মারধর, বুকে লাথি দেওয়ার ফলে ওই রাতেই থানার ভিতরে রাজাকান্নু মারা যায়। রাজাকান্নুর মৃত্যু থানার ভিতরে হয়েছিল। এই বিষয়টা প্রমাণ করার জন্য অ্যাডভোকেট চন্দু ওই ডাক্তারকে নিয়ে আসে আদালতে। এই ডাক্তার রাজাকান্নু মারা যাওয়ার পর রাজাকান্নুর লাশ ময়নাতদন্ত করে। ডাক্তার বলে, পোস্টমর্টম করার সময় চোখে, দাড়ির গোফে বিশেষ ধরনের একটি পাউডার পাই, যা আমি ল্যাবে পাঠাই। এই পাউডার পরীক্ষা করার পর আমি জানতে পারি এটা কোনো বিষ নয়, এটা মরিচের গুঁড়া। চোখে মরিচের গুঁড়া লাগিয়ে রাস্তার বাইরে আসা কোনোভাবেই সম্ভব নয়। পোস্টমর্টমে আরও জানা যায়, চোখে লঙ্কার গুঁড়ার পরার পরও কোনো রিয়েক্ট করেনি, অর্থাৎ রাজাকান্নুর মৃত্যু আরও আগেই হয়ে গেছে। অ্যাডভোকেট চন্দু বলে, যেখানে রাজাকান্নুর লাশ পাওয়া গেছে তার পাশে গাড়ির দাগ ছিল, যা এসে গরুমূর্তির গাড়ির চাকার সাথে মিলে যায়। এছাড়া রাজাকান্নুর লাশের পাশে বেশ কিছু জুতার ছাপও পাওয়া গেছে। এই ছাপগুলো এই তিনজন পুলিশ জুতার ছাপের সাথে হুবহু মিলে যায়। সর্বশেষ রাজাকান্নুর মামলার পুলিশের আইজি পেরুমাল স্বামীকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনা হয়। পেরুমাল স্বামী বলেন, এসআই গরুমূর্তি সহ এই তিনজন পুলিশ সদস্য আসলে চোর শনাক্ত করে তার কাছ থেকে ঘুষ খেয়ে রাজাকান্নুকে চুরির মামলায় ফাঁসানোর চেষ্টা করে। এভাবে রাজাকান্নুর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আদালতে চলে আসে। সমস্ত সাক্ষী প্রমাণ শুনে এসআই গুরুমূর্তি এই তিনজন পুলিশকে দোষী সাব্যস্ত করে ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়। আদালতে আরও জানায়, এই পুরো ঘটনায় ক্ষতিপূরণ হিসাবে ইরুতাপ্পান ও মুসাকুটিকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে সিঙ্গানিকে ক্ষতিপূরণ হিসেবে টাকাও দেওয়া হবে, সাথে গ্রামের ভিতর জমিও দেওয়া হবে, যাতে সেখানে বাড়ি করে থাকতে পারে সিঙ্গানি ও তার সন্তানেরা। এই রায়ের পর দেখা যায় সিঙ্গানি ও চন্দু দুজনেই বেশ খুশি হয়েছে। সবশেষ দেখা যায় নিজের বাচ্চাদের জন্য ওই গ্রামের মাঝখানে নিজেদের স্বপ্নের একটা পাকা বাড়ি তৈরি করেছিল। আর এখানে এই সিনেমার গল্প শেষ হয়। এরপর দেখা যায় বাস্তব জীবনে অ্যাডভোকেট চন্দুর কিছু ছবি। অ্যাডভোকেট চন্দু বাস্তব জীবনে অসহায় মানুষের জন্য বিনা টাকায় মামলা লড়েছে। আর চন্দু তার সততার জন্য চেন্নাই আদালতে জজ হওয়ারও সুযোগ পায়।